অলমোস্ট লাখ টাকার অনার ফোনের মধ্যে যে এআই ফিচারগুলো ইউজ করা হয়ে থাকে মাত্র 13,999 টাকার এই ফোনটার মধ্যে 90-95% এআই ফিচার আপনি ইউজ করতে পারবেন। তার মানে বুঝতেই পারতেছেন এটা একদম এআই এ ভরপুর একটা ফোন। এই ফোনের মধ্যে কি শুধুমাত্র এআই রয়েছে নাকি এআই ছাড়া অন্য কিছু রয়েছে? দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে এই ধরনের বাজেট ফোনগুলোতে যে এআই ফিচারগুলোর কথা বলা হয় তার 80-90% কাজ করে না, যেগুলো কাজ করে সেগুলোর পরিমাণটা অনেক বেশি কম। কিন্তু এইটাকে আমি বেশ কিছুদিন ইউজ করেছি এবং এই এআই ফিচারগুলো অনেক বেশি ইউজফুল ছিল এবং সবগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছিল। কথা বলছিলাম Honor X6C এই ফোনটাকে নিয়ে। এইটার অফিসিয়ালি বাংলাদেশে প্রাইস হচ্ছে 14,999 টাকা, তার মানে 15,000 টাকা। কিন্তু আপনি যদি এটা এখন কিনেন তাহলে এটার সাথে একটা 1,000 টাকা দামের ইয়ারবাডস মানে TWS আপনাকে ফ্রি গিফট করা হবে, যার কারণে কিন্তু এটার প্রাইস 13,999 টাকা, মানে 14,000 টাকা বলাই চলে। 14,000 টাকায় এই ফোনটা কি কি অফার করছে? এই ফোনটার ডিজাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে, দেখতে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়। দেখে কেউ বলবে না যে এটা মাত্র 15,000 টাকার নিচের একটা ফোন, এটা দেখে সবাই বলবে যে 30,000 টাকা দামের একটা ফোন, কারণ এটা দেখতে এতটাই প্রিমিয়াম লাগতেছিল। কারণ এর ব্যাক সাইডে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে সেই প্লাস্টিকটা হচ্ছে ম্যাট কালারের, ম্যাট কালার বলতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু হাতের ফিঙ্গারপ্রিন্ট বসে না এবং স্ক্র্যাচ পড়ার প্রবণতাটা অনেকটাই কম দেখেছি এবং খুব একটা স্ক্র্যাচ পড়তেও দেখি নাই। যেহেতু এটা একটা বাজেট রেঞ্জের ফোন অবশ্যই এর ফ্রেমটা প্লাস্টিকের ইউজ করা হয়েছে। এর বটমের দিকে যদি তাকান তাহলে এই জায়গায় 3.5mm অডিও জ্যাক পেয়ে যাবেন, যেটা বর্তমান সময়ের ফোনের মধ্যে একদমই দেখা যায় না। তার পাশে পেয়ে যাবেন প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং এর পাশে একটা মেইন স্পিকার ইউজ করা আছে। এটার মধ্যে কোনো অবস্থাতেই কোনো স্টেরিও স্পিকার ইউজ করা নাই, সিঙ্গেল একটা মনো স্পিকার ইউজ করা আছে এবং এটার সাউন্ড মোটামুটি ভালোই লাউড ছিল। 80% পর্যন্ত ভলিউম ঠিকঠাকই থাকে, এর উপরে গেলে কিছুটা ডিস্টরশন দেখা যায়, কিন্তু আমার কাছে এটা এনাফ পরিমাণে লাউড মনে হয়েছে। দেন যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাবেন, আর এই পাওয়ার বাটনটার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা আছে, যেটা মারাত্মক লেভেলের ফাস্ট ছিল। একবারও আমি এটাকে মিস করতে দেখি নাই। যেহেতু এখন বৃষ্টির সিজন, যার কারণে মাঝে মাঝে হাত যখন ভিজা থাকবে তখন দেখা যায় যে আনলক করতে একটু প্রবলেম হয়, বাট ম্যাক্সিমাম টাইমে এটা খুব ইজিলি আনলক করা যায়। যেহেতু বৃষ্টি নিয়ে কথা বলতেছিলাম, এই ফোনটার মধ্যে কিন্তু IP64 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট ইউজ করা আছে। আপনি যদি এই বর্ষাকালে মানে অ্যাক্সিডেন্টালি এই ফোনটাকে পানির মধ্যে ভিজিয়ে টিজিয়ে ফেলেন, খুব বেশি একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু এটাতে IP64 রয়েছে। তার মানে এটা না যে আপনি এই ফোন নিয়ে পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, অ্যাক্সিডেন্টালি যদি পানির ছিটাপাটা পড়ে তাহলে কিছুই হবে না। দেন যদি আপনি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাবেন, যেটা এই প্রাইজের ফোনগুলোর ক্ষেত্রে আমরা কখনোই দেখে থাকি না। খুব কম সময়ে দেখা যায় যে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করে। দেন এর পাশে একটা সিম ট্রে পেয়ে যাবেন, যেটা আমার কাছে খুব একটা সুবিধাজনক লাগে নাই, কারণ এটাতে একটা হাইব্রিড সিম স্লট ইউজ করা আছে। এই জায়গায় যদি মানে দুইটা ফিজিক্যাল সিমের সাথে যদি একটা SD কার্ড ইউজ করা যেত তাহলে অনেক বেশি ভালো হতো। এটাতে যদি আপনি দুইটা সিম ইউজ করেন তাহলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর যদি মেমোরি কার্ড ইউজ করেন তাহলে আপনাকে একটা সিম ইউজ করতে হবে। এই ধরনের বাজেট রেঞ্জের ফোনের ক্ষেত্রে দেখা যায় যে যদি এক্সটার্নাল SD কার্ড ইউজ করা যায় তাহলে লং টাইম ধরে আমরা ভালো একটা সাপোর্ট পাই, কারণ ফোনের ইন্টারনাল স্টোরেজটা অনেকটাই ফাঁকা রাখা যায়। ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এই ফোনটার মধ্যে AI নিয়ে প্রচুর পরিমাণের কাজ করা হয়েছে, যার কারণে কিন্তু AI এর জন্য একটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, এটা লেফট সাইডে পেয়ে যাবেন। এটাতে আপনি যখন প্রেস করবেন তখন কিন্তু অনেকগুলো AI শর্টকাট অন হয়ে যাবে। তার পাশাপাশি আপনি চাইলে কিছু অ্যাপ আপনি এই জায়গায় শর্টকাটে অ্যাড করে রাখতে পারবেন, যাতে করে খুব ইজিলি এটাতে অ্যাক্সেস করতে পারেন। এটার AI ফিচারগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। X6C এই ফোনটার মধ্যে ডিসপ্লে হিসেবে থাকছে 6.61 ইঞ্চির একটা TFT LCD প্যানেল, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট ইউজ করা আছে, আর এটার পিক ব্রাইটনেস 1010 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে গিয়ে ইউজ করেন কিংবা আপনি আউটডোরে ইউজ করেন ব্রাইটনেস নিয়ে খুব একটা প্যারা খাবেন না। বাট আমি দেখলাম যে একদমই ডিরেক্ট সানলাইটে যখন ইউজ করতেছিলাম ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছিল, কিন্তু যখন শ্যাডো এরিয়াতে ইউজ করতেছিলাম তখন মনে হয় না যে ব্রাইটনেসটা একটু বেশি দরকার ছিল। আমার কাছে মোটামুটি এনাফই মনে হয়েছে। যেহেতু এটা একটা TFT প্যানেল, আপনাদের মনে হতেই পারে যে এটার কালারের কি অবস্থা, কালার কি সাইড থেকে দেখতে গেলে নেগেটিভিটি দেখা যায় কিনা, একদমই না। এটা TFT প্যানেল হলেও আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে। হ্যাঁ, এটা যেহেতু IPS প্যানেল, যার কারণে আপনি শ্যাডো কিছুটা দেখতে পাবেন। আপনি যদি এর ক্যামেরার পানসোলের আশেপাশে তাকান একটু ব্ল্যাক শ্যাডো দেখবেন, এটা দেখা যায় যে ম্যাক্সিমাম IPS ডিসপ্লেতেই হয়ে থাকে। কিন্তু যদি আপনি ডিসপ্লের বটম চিন বেজেলটার দিকে তাকান তাহলে মনে হবে আরেকটু ন্যারো হলে বেশি সুন্দর লাগতো। তাছাড়া ওভারঅল এটা টাচ রেসপন্স খুবই ভালো ছিল। যেহেতু এটা তারা ক্লেম করতেছে 120 Hz এর রিফ্রেশ রেট ডিসপ্লে, বাট এইটা ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে 90 Hz কাজ করে। আপনি যখন সেটিংস অপশনে যাবেন তখন শুধুমাত্র দেখবেন যেটা 120 Hz পর্যন্ত পুশ করতে পারে। তাছাড়া ম্যাক্সিমাম অ্যাপের মধ্যে 60 Hz এবং 90 Hz কাজ করে, যার কারণে আমার কাছে একটু মানে চপি মনে হচ্ছিল। এটা যদি আরেকটু স্মুথ করা যেত তাহলে একটু বেশি ভালো হতো। এই ধরনের বাজেট রেঞ্জের ফোনগুলোতে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে 120 Hzটা একদমই স্মুথলি কাজ করে না। এই ধরনের লাখ টাকার ফোনে যেরকম স্মুথ পাবেন সেই স্মুথনেস এটার মধ্যে পাবেন না, কিন্তু প্রাইস অনুযায়ী আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এই ফোনটার মধ্যে যখন আপনি অনেক কাছ থেকে কোনো একটা কন্টেন্ট দেখবেন তখন আপনার কাছে শার্পনেসের কিছুটা ঘাটতি লাগতে পারে, কারণ হচ্ছে এটার মধ্যে একটা 720p HD রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যার কারণে একটু শার্পনেসের ঘাটতি মনে হয়। 720p হলেও ভালো ব্যাপার হচ্ছে যে আপনি ইউটিউবে 1080p তে আপনি কিন্তু সর্বোচ্চ ভিডিও প্লেব্যাক করতে পারবেন, যার কারণে ফুল HD রেজুলেশনে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G81 Ultra, একটা 12 nanometer চিপ, যেটা মোটামুটি ভালোই ফাস্ট
ছিল এই বাজারের ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াটেকের এসওসিগুলো ইউজ করে থাকে সেগুলোর পারফরমেন্স নিয়ে সবাই সন্তুষ্ট হয়ে থাকে এবং কম বাজেটে যারা টুকটাক গেমিং এর জন্য ফোন কিনতে চায় অফিসিয়াল মার্কেট থেকে তাদেরকে এটা সাজেস্ট করা যায়। আপনি চাইলে ইজিলি 2D গেমগুলো খেলতে পারবেন, তাছাড়া চাইলে ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো গেমগুলো যদি সময় কাটানোর জন্য মাঝে মাঝে খেলে থাকেন তাহলে সেটাও কিন্তু খুব ইজিলি করতে পারবেন। আর এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 নিয়ে এসেছে, তার উপরে হচ্ছে ম্যাজিক ওএস থাকে। আর আপনারা সবাই জানেন যে ম্যাজিক ওএসটা কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং অনেক লাইট ওয়েট, যার কারণে খুব বেশি একটা ল্যাগ হ্যাঙ্গের দেখা পায় নাই, খুব বাটার স্মুথলি চলতেছিল, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল। 13-14 হাজার টাকা বাজেটের ফোনগুলোর ক্ষেত্রে আমি বরাবরই সাজেস্ট করি যে আপনারা লাইট অ্যাপগুলো ইউজ করেন যাতে করে পারফরমেন্সটা বেটার পান। বাট এই ফোনটার মধ্যে আমি মেইন অ্যাপগুলো ইউজ করেও দেখলাম যে খুব ভালোভাবেই কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে। ইভেন 4-5টা অ্যাপ যখন একই সাথে রান করে তারপরেও দেখলাম যে র্যাম ম্যানেজমেন্টটা খুবই ভালো ছিল, কারণ হচ্ছে এটার মধ্যে 6GB র্যাম ইউজ করা হয়েছে এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। এরকম 13,999 টাকা দিয়ে আসলে 6GB র্যাম অফিসিয়ালি পাওয়াটা খুবই টাফ, বাট এটা কিন্তু আপনি অনার X6C এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন। এটার জন্য আমি অনারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো যে এরকম বাজেট রেঞ্জেও 6GB র্যাম তারা অফার করতেছে। তাছাড়াও তো আপনি চাইলে এটার মধ্যে ভার্চুয়াল র্যামও ইউজ করতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটার মধ্যে এআই নিয়ে প্রচুর পরিমাণের কাজ করা হয়েছে, স্পেশালি ইমেজের ক্ষেত্রে এআইটা এটার একদমই টপ নচ লেভেলের কাজ করে, যেটা দেখা যায় যে লাখ টাকার আইফোনের মধ্যে যে এআই গুলা কাজ করতে গেলে প্রচুর পরিমাণে স্ট্রাগল করে, প্রচুর মিস করে ফেলে, সেই জায়গায় এটা খুবই স্মুথলি করতে পারে এবং খুবই একুরেটলি করতে পারে। আপনি যখন এআই এডিটে যাবেন তখন আপনি দেখবেন যে এই জায়গায় এআই ইরেজার নামের একটা অপশন রয়েছে এবং এটা এত নিখুঁত ভাবে কাজ করে, আমি দেখে পুরো অবাক যে এত কম বাজেটের একটা ফোনের মধ্যে এত ভালোভাবে এআই গুলা কাজ করতে। আপনি যখন এআই ইরেজারে ক্লিক করবেন তখন আপনি আরো কিছু অপশন পেয়ে যাবেন। এই জায়গায় দেখেন যে সার্কেল টু ইরেজ নামের একটা অপশন রয়েছে, ব্লার টু ইরেজ এবং পারসন ডিটেক্ট করে কিন্তু ইরেজ করতে পারে, যার কারণে আপনাকে স্পেসিফিক কোনো এরিয়াকে মার্ক করে দিতে হবে না। জাস্ট যদি আপনি পারসন ডিটেক্টটা অন করে দেন তাহলে অটোমেটিকলি সে ডিটেক্ট করে রিমুভ করে দিবে, যেটা আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হয়েছে। তারপর আরো পাচ্ছেন ফেস টাচ এআই বিউটি এবং এআই আপস্কেল। এআই আপস্কেলটা খুবই ইউজফুল ছিল। আপনার কাছে যদি কোনো লো কোয়ালিটির ইমেজ থাকে সেটার কোয়ালিটি আপনি চাইলে ইনহ্যান্স করতে পারবেন এবং এই ফোনটার মধ্যে কোনো ধরনের আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয় নাই, বাট আপনি এটা দিয়ে চাইলে আলট্রাওয়াইড লেন্সের কাজটা করে ফেলতে পারেন এআই এর মাধ্যমে। এটা করার জন্য আপনি দেখেন যে এই জায়গায় এআই আউট প্রিন্টিং নামের একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে সিলেক্ট করে আপনি আপনার ফ্রেমটাকে কতটা ওয়াইড করতে যাচ্ছেন এটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিয়ে যখন টিক মার্কে ক্লিক করবেন দেখবেন যে এটা কিন্তু একটা আলট্রাওয়াইডের ফিল দিচ্ছে এবং দেখলাম যে এটা খুবই রিয়েলিস্টিক ভাবে এই কাজটা করতে পারে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং আশা করি যে এই এআই ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এগুলো খুবই ইউজফুল ছিল। তাছাড়াও এটার মধ্যে আরো অনেক এআই রয়েছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই ফোনটার ব্যাক সাইডে তাকালে সবারই মনে হতে পারে যে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে কিনা, না, এটার মধ্যে শুধুমাত্র একটা 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যদিও কিনা তারা ক্লেম করতেছে এটার মধ্যে একটা ভিজিএ সেন্সর বা হাবিজাবি কিছু একটা ইউজ করা হয়েছে, বাট সেগুলোতে আমরা খুব একটা বিশ্বাসী না। এটাতে যে 50 মেগাপিক্সেলের মেইন লেন্সটা ইউজ করেছে সেটা দিয়ে বাজেট অনুযায়ী খুবই শার্প এবং ডিটেল ছবি তোলা যাচ্ছিল এবং কালারটাও দেখলাম যে মোটামুটি ভালোই বুস্টেড কালার এবং একটু স্যাচুরেটেড কালার, যেই কালারটা এই বাজেটের ফোন যারা কিনবে তারা অবশ্যই পছন্দ করবে। কিন্তু দেখলাম যে ইমেজের কন্ট্রাস্টটা একটু তুলনামূলকভাবে বেশি হচ্ছিল, যার কারণে শ্যাডো এরিয়াটা একটু ব্ল্যাক করে দিতেছে এবং এই জায়গার ডিটেলগুলো হারিয়ে যাচ্ছিল। তাছাড়া ওভারঅল আমার কাছে এটা ভালোই লেগেছে। কিন্তু এই ফোনের ক্যামেরার ভালো ব্যাপার হচ্ছে যখন আপনি পোর্ট্রেট মোডে যাবেন তখন আপনি এই জায়গায় 1x এবং 2x দুইটা অপশন দেখতে পাবেন। অনেক সময় দেখা যায় যে এই ধরনের লাখ টাকার ফোনের মধ্যেও 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করার কোনো অপশনই দেয় না। আপনারা জানেন যে ফোকাল লেন্থ যত বড় হবে মানে মিলিমিটার যত বেশি হবে ততটা ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়, যার কারণে এটা 2x দিয়ে যে পোর্ট্রেটগুলো নিচ্ছিলাম সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এবং দেখা যায় যে এজ ডিটেক্টও ভালোই করতে পারে। অনেক বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনে যদি পড়ে যান তাহলে হয়তো বা মাঝে মাঝে দেখবেন যে এজ ডিটেক্ট মিস করে, বাট দেখা যায় যে 10টা ছবি তুললে এর মধ্যে 9টা ছবি খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে এবং এর পোর্ট্রেট ইমেজগুলো ভালোই লেগেছে। এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই স্যাম্পলটা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে। আর ফ্রন্টে থাকছে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই বাজারের ফোনের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা আশা করে থাকি। এটা সেলফি মোটামুটি এভারেজ লেভেলের ছিল, আপনি কাজ চালিয়ে নেওয়ার মতো সেলফি তুলতে পারবেন। এই বাজারের ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমামটা আমি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ভিডিও কলের কাজেই হচ্ছে যে এর ফ্রন্ট ক্যামেরা ইউজ হয়, ওই ধরনের কাজগুলো আপনারা খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারবেন। এই ফোনটাকে আপনি যখন হাতে নেবেন ফিল করতে পারবেন যে মোটামুটি ভালোই ভারী কিছু একটা আপনি হাতে নিলেন। এটার মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5300 mAh একটা ব্যাটারি, যার কারণে এটার ভরও কিন্তু মোটামুটি ভালোই, এভারেজে 200 গ্রামের মতো তো হয়েই যাবে। এই ফোনটা থেকে আপনি অনায়াসই 9 থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খেতে হবে না। এটাকে ফুল চার্জ করার পর আপনি সারাদিন ইউজ করে রাতেও দেখবেন যে ঘুমানোর সময় 20 to 30% চার্জ কিন্তু থেকে যাবে। এর আরেকটা কারণ হচ্ছে এই ধরনের ফোনের ভিতরে যে প্রসেসরগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো খুব বেশি একটা পাওয়ার হাঙ্গরি না, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আলটিমেটলি আমরা বেশি পেয়ে থাকি। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় একটু বলে রাখি, যেহেতু ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলছিলাম, এটাতে একটা TFT IPS প্যানেল ইউজ করা হয়েছে। তারপরে দেখলাম যে এটার ভিতরে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট দিয়ে বসে আছে, যার কারণে কিন্তু আপনি যখন অলওয়েজ অনটা অন করে রাখবেন তখন কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন, কারণ হচ্ছে পুরো ডিসপ্লে কিন্তু তখন অন হয়ে থাকে। তো সেই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন ফাইনালি কত হচ্ছে যে এইটা 13,999 টাকা দিয়ে আপনি কিনবেন কিনা। আমি তো এটাকে হাইলি রিকমেন্ড করতেই পারি, কারণ হচ্ছে
এই বাজেটে আমার কাছে অফিসিয়াল মার্কেট হিসেবে ভালোই মনে হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।